এরিসের কথায় তীক্ষ্ণ ভাঁজ পড়ল তুষারের কপালে। ও কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, ব্লাড ডায়মন্ড মানে রক্ত হীরক, কিন্তু সেটা তো এক পিসই আছে। তা আমাদের চরম শত্রু ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসনের কাছে। ড্যানিয়েল এত সহজে আমাদের সঙ্গে ডিল করবে বলে আপনার মনে হয়? ইটস নট আ ফাকিং ডিল, ইটস আ মিশন। ব্লাড ডায়মন্ড আমার চাই। এরিসের কথার জের ধরে তুষার আরো কিছু বলবে তার আগে সজোর দরজা খুলে লাউঞ্জে প্রবেশ করে ডেকের একজন তুচ্ছ গার্ড। কোনো এক অজানা কারণে ভীষণ হাঁপাচ্ছে গার্ডটা। লোকটাকে দেখে ফ্রিকুঞ্চিত করে সাইডে রাখা রিভলভারটা লোড করতে শুরু করে দিল এরিস, কারণ ও ভেবেছে অন্য কোনো শিপ থেকে হয়তোবা জলদস্যু আক্রমণ করেছে। অথচ তুষার বেশ ঠান্ডা আছে। লোকটাকে জিজ্ঞেস করল, হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? বস, মেয়েটা হুট করে শিপ থেকে ঝাঁপ দিয়েছে। ভয়ে ভয়ে মুখ থেকে গছাটা বের করলো গার্ড। এরিস চোখ শক্ত করে জিজ্ঞেস করল, কোন মেয়েটা? নীল চোখের মেয়েটা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রিভলভার সমেত লাউঞ্জ থেকে গটগটিয়ে বেরিয়ে এলো এরিস। যেতে যেতে ফের তুষারকে উদ্দেশ্য করে বলল, গার্ডদের বলো জিসান ছেলেটাকে ধরে বাইরে নিয়ে আসতে। উত্তাল সমুদ্রের যেদিকে চোখ যায় সেদিকে শুধু নীলাম্বর জলের আঁকাবাঁকা উর্মিমালা, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কোথাও কোনো প্রাণীর অস্তিত্ব নেই। এ যেন পৃথিবীর বাইরে নতুন আরেক পৃথিবী। বিলাসবহুল এই জাহাজের ডেকের অংশটা একেবারে নিচে অবস্থিত। খানিক বাদে বাদে বিশাল আকৃতির ঢেউগুলো এসে ভিজিয়ে দেয় জায়গাটা। আপাতত ঈশানীকে উদ্ধার করে গার্ডরা ডেকেই দাঁড়িয়ে আছে, কারণ ইতিমধ্যে এরিস চলে এসেছে ওখানে। এরিস যখন ডেকের বাইরে পা রাখে তখনই দেখতে পায় গার্ডরা করা পাহাড়ার মাঝে দাঁড়িয়ে বুকের উপর দু হাত ভাঁজ করে রেখে ঠান্ডায় ঠকঠকিয়ে কাঁপছে ঈশানে। ওর পরনে সফেদ রঙা লং শার্ট আর জিন্স, যেগুলো আজ সকালে মহিলা গার্ডরা ওকে পরতেই দিয়েছিল। পাতলা ফিনফিনে শার্টটা ঈশানীর গম রঙা ত্বকের মতোই কোমল আর হালকা পানিতে ভিজে। সেটা এখন ত্বকের সাথে মিশে গিয়ে পুরোপুরি আয়নাতে পরিণত হয়েছে, যদিও সেদিকে বিন্দুমাত্র নজর নেই এরিসে। তবে ঈশানীর শরীরের তীব্র কম্পন আর দাঁতের ঠকঠক আওয়াজটা ঠিকই স্পষ্ট শুনতে পাচ্ছে ও। ঈশানীর বেশভূষা দেখে এরিস বেশ বুঝতে পারলো কোনোভাবে গার্ডদের বোকা বানিয়ে পালাতে চেয়েছিল ঈশানী। ওয়েট, পালাতে তো চায়নি, বরং মরতে চেয়েছিল। কিন্তু মেয়েটা এখনো এটাই বুঝতে পারলো না যে এরিস ইউভানের অনুমতি ব্যতীত এখানে কোনো কিছুই করা সম্ভব নয়, এমনকি আত্মহত্যাও নয়। ঈশানী কাঁপছে ঠিকই, তবে ওর দু চোখে ভয়ের রেশ মাত্র নেই। যেন মৃত্যুর ওর জন্য এখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র রাস্তা, আর ও সেটার জন্য পুরোপুরি প্রস্তুত। এরিস ওর দিকে যত এগিয়ে আসছিল ওর চোখের ক্ষুদ্রতা তত বৃদ্ধি পাচ্ছিল। এক পর্যায়ে মুখোমুখি হয় দুজনে। দ্বিতীয়বারের মতন মিলিত হয় দুজোড়া নেত্রপলক। একজোড়া গাঢ় নীল মণিযুক্ত চোখের গহ্বর কঠিন দৃষ্টিপাত নিক্ষিপ্ত হয় আরেক জোড়া ধূসর বাদামি চোখের। দুজনের চোখে আগুন ঝরা হিংস্রতা। এ যেন চোখের সঙ্গে চোখের স্নায়ু যুদ্ধ। কিন্তু এই দ্বন্দ্বে ঈশানীকে তো হার মানতেই হবে, কারণ ওর প্রতিপক্ষ স্বয়ং এরিস ইউভান। এবং হলো সেটাই। ঈশানীর দিকে কঠোর দৃষ্টি অব্যাহত রেখে হুচ করে ওর কপাল বরাবর রিভলভার তাক করলো এরিস। না, তাতে ঈশানী ভয় পেল না, তবে এরিসের মাথায় সম্পূর্ণ ভিন্ন কিছুই চলছিল, যা ঈশানীর কল্পনারও ঊর্ধ্বে। ঈশানী তখনও নির্ভয়ে রিভলভারের সামনেই দাঁড়িয়েছিল। ওর সেই তীক্ষ্ণ দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে মুহূর্তে রিভলভারটা ঈশানীর কপাল থেকে সরিয়ে নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাত ঘুরিয়ে মুমূর্ষ জিসানের বাম পাটাকে পয়েন্ট করে ট্রিগার প্রেস করে দেয় এরিস। হঠাৎই গুলির শব্দে সচকিত হয়ে উঠল ঈশানীর মস্তিষ্ক। ও ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল ঈশানের বাম পা থেকে অঝরে ধারায় রক্তই গড়িয়ে পড়ছে। তার মানে গুলিটা জিসানের লেগেছে। ওর হাত দুটো শক্ত করে ধরে রেখেছে গার্ডরা, তবুও দাঁড়িয়ে থাকতে পারছে না জিসান। ক্রমশ পড়ে যাচ্ছে হাঁটু ভেঙে। জিসানের এহেন অবস্থা দেখে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানের। ও তৎক্ষণাৎ দৌড়ে যেতে চাইলো জিসানের কাছে, তবে তার আগে গার্ডরা ওকে ধরে ফেলে ঈশানীকে। অযাচিত ঈশানী এবার এরিসের সামনে গিয়ে দাঁড়ালো, কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে উঠল, এরিস, কি চাইছেন নাকি আপনি? জিসানকে কেন এভাবে আঘাত করছেন? আমার সাথে শত্রুতা থাকলে আমাকে মেরে ফেলুন, ওকে কেন কষ্ট দিচ্ছেন? নতুন উদ্যমে রিভলভার লোড করতে করতে বলল, আওয়াজ নিচে। আগেও বলেছি, এখনো বলছি, ওকে শুধুমাত্র তুমিই বাঁচাতে পারো, আর না হলে।
থামলো এরিস, অতঃপর কিছু একটা ভেবে বলল। আমি এবার ওর ডান পায়ে একটা গুলি করব, আর তারপর এরিস কথা শেষ করার আগে ঈশানীর চোখ খেছে ভেজা স্যাঁতস্যাঁতে লোহার পাটাতনের উপর হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল। অপারক ঈশানী দু হাঁটুর উপর শরীরের সবটুকু ভর ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আহত কণ্ঠে বলে উঠে, কি করতে হবে বলুন, আমি সব করব। তবুও দয়া করে জিসানকে ছেড়ে দিন প্লিজ। যদিও জিসান কথা বলার অবস্থাতে নেই, তবু ঈশানীর এহেন আত্মসমর্পণে হকচকে উঠল। ও এরিস একটা হার্টলেস ব্লাডি বেস্ট, ও পারে না এমন কিছু নেই তা জানা সত্ত্বেও কি করে এত সহজে হার মেনে নিল ঈশানী? কেনই বা নিল ভাবছে জিসান। ওইদিকে ঈশানীর কাকতি মিনতি শুনে বেশ খুশি হলো এরিস। কেউ যখন ওর কাছে হাত জোর করে কাকতি মিনতি করে, জীবন ভিক্ষা চায়, সেটা ভীষণ এনজয় করে ও। কারণ এটাই ওর নেচার, মানুষকে কষ্ট দেওয়া, অত্যাচার করা, তাদের উপর নিজের অবাধ কর্তৃত্ব ফালানোটা এরিসের কাছে ভ্যালু অফ পাওয়ার ছাড়া আর কিছুই না। সমুদ্রের মাঝে ভীষণ হাওয়া দিয়েছে, রোগা পাতলা ঈশানীকে জোর করে হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল বলে, অথচ ও একইভাবে এরিসের সামনে হাঁটু ভেঙে বসে আছে। অপরাধ বোধ ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। মনে মনে ভাবছে, শুধুমাত্র আমার ভুলের জন্য জিসান এতটা কষ্ট পাবে? ওর তো কোনো দোষ নেই, তাহলে ও কেন আমার জন্য এতটা শাস্তি ভোগ করবে? এটা আমি হতে দিতে পারি না, কিছুতেই না। নিজের জীবন দিয়ে হলেও জিসানকে আমার বাঁচানো উচিত। ঈশানীর ভাবনার ছেদ ঘটে এরিসের প্রস্তাবে। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ। ছোট্ট করে জবাব দেয় ঈশানী ওকে ফাইন। নির্বিকার ভঙ্গিতে। কথাটা বলে ঈশানীর কবজিতে হ্যাচকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দেয় এরিস। অতঃপর তুষারকে উদ্দেশ্য করে বলে, ওকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে বাংলাদেশে যে কোনো একটা বন্দরে ফেলে রেখে আসবে। তৎক্ষণাৎ হাসূচক মাথা নাড়িয়ে কানে এয়ারপোর্ট লাগাতে লাগাতে কোথাও একটা চলে যায় তুষার। আকস্মিক তীব্র জোরে ঈশানীর দৃশ্যপট পুরোপুরি ঝাপসা ঝাপসা নিভু নিভু চোখে। ও শুধু দেখতে পেল জিসানকে ওরা টেনে হিঁচড়ে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, অথচ ঈশানীর হাতটা এখনো শক্ত করে ধরে রেখেছে এরিস। ওর মনে হচ্ছে এখন হাত না ছাড়লে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে এরিসের বুকে ঢলে পড়বে ও। তবে ঈশানী খুব করে চাইছে এটা না হোক, কিন্তু কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ঈশানীর সঙ্গ তেমন চাই হলো। ভাবনার কিছুক্ষণের মধ্যে কাঁপুনি দিয়ে ওঠা তীব্র জ্বরের তোপে চেতনা হারি নিষ্ঠুর মাফিয়া বসটার বুকের উপরই ঝলে পড়ল ঈশা। হাড় হিম করা কনকনে ঠান্ডা পরিবেশ, আকাশের রোদের ছিটে ফোটাও নেই, কয়েক স্তর ঘন কুয়াশার চাদর ঢেকে আছে চারিপাশ। নাক চিরে ভেতরে প্রবেশ করছে শীতল বুনো বাতাস, যেন হৃদয় জমে যাচ্ছে। শক্ত বরফের খণ্ডে রূপান্তরিত হচ্ছে হাত পা সহ সে বাকি অংশ। এ যেন প্রাকৃতিক হিমাগার। এদেশে থাকলে বুঝি মানুষের হৃদয় এরিসের মতোই জমাট বেঁধে পাথরের খণ্ডের ন্যায় শক্ত অনুভূতিহীন হয়ে যায়। মনে মনেই ভাবছে ঈশানী। গত 15 দিনের একটানা মহাসমুদ্রের যাত্রা শেষে আজই এক ছটাক বন্দরের মুখ দেখতে পেয়েছে ও। আশ্চর্য বিষয় হলো এরিসের ক্রুজ শিপটাও আজ তীরে ফিরেছে। গত এক সপ্তাহ ধরে সমুদ্রের পৃষ্ঠে প্রচুর ঠান্ডা অনুভূত হতো, তবে ঈশানী ভেবেছিল গভীর সমুদ্রের আবহাওয়া তারতম্যর কারণে এটা হচ্ছে। কিন্তু আজ বন্দরে নেমে চারিদিকে পর্যবেক্ষণ করতে ঈশানী বুঝতে পারলো আসলে বাংলাদেশের সীমানার ধারে কাছেও নেই ওরা। এটা নিশ্চিত প্রধান কোনো দেশ, কিন্তু কোন দেশ? ভাবনার মাঝে নিজের চোখে আশেপাশে চোখ বোলালো ঈশানী। ওর দুপাশে স্বগতিতে হাঁটছে কালো পোশাকধারী বন্দুকধারী বডি গার্ডসরা। সামনেও তাদের সারি সারি অবস্থান। গার্ডসদের সদস্যদের অন্য পাশে আরেকটু সামনে উকি দিতেই ঈশানী দেখতে পেল এরিসকে। ওর বেশভূষা আজ ভিন্ন, পরে ব্ল্যাক ডেনিম জ্যাকেট, মাথায় ব্ল্যাক বেসবল ক্যাপ, চোখেও একই রঙের রোদ চশমা। আজ প্রায় 15 দিন পর আবারও এরিসকে দেখলো ঈশানী। সেদিন জিসানকে ছেড়ে দেওয়ার পর আর এক মুহূর্তের জন্য দেখা হয়নি ওদের। এতে অবশ্য ঈশানী ভালোই হয়েছে, ও স্বস্তি পেয়েছে খুব। তবে বর্তমানে এরিসকে রাগান্বিত দেখাচ্ছে। কারোর সাথে ফোন আলাপে ভীষণ ব্যস্ত সে। হাঁটতে হাঁটতে সাবলীল গলায় ফোনের ওপাশে লোকটাকে হুকুম করে এরিস বলছে, জাস্ট কিল হিম। কি আশ্চর্য, এদের কাছে মানুষকে মেরে ফেলা কতই না সহজ। আচ্ছা, মানুষ হয়ে মানুষকে মারতে একটু কলিজা কাঁপে না এদের? নিজের ভাবনা নিজেই খানিকটা তাচ্ছিল্য করে হাসলো ঈশানী। পরক্ষণে মনে মনে আওড়ালো, আমি বা কাকে কি বলছি?
এরিস কি আদৌ মানুষের কাতারে পড়ে? ও তো স্রেফ একটা জানোয়ার। এভাবে এক পর্যায়ে বাবু ঘুরে ঈশানী হাঁটতে হাঁটতে খেয়াল করলো ও আসলে গার্ডদের থেকে কিঞ্চিত পিছিয়ে পড়েছে। আশেপাশে তাকে দেখলো জায়গাটা লোকালয়হীন আর বেশ নির্জন। এখন আর ক্রুজ শিপে নেই, চাইলেই যেদিকে ইচ্ছে সেদিকে দৌড় লাগাতে পারবে। ব্যাপারটা মস্তিষ্কে ভালো মতো কাজ করতেই পালানোর বুদ্ধিটা মাথায় চারা দিয়ে উঠলো ঈশানীর মনে। ও ঠিক করলো এবারও পালাবে, কারণ এই মুহূর্তে ঈশানীকে খোঁজার মতো স্থির মন মানসিকতা এরিসের মধ্যে লক্ষণীয় নয়। ওই জন্যই যে ভাবা সে কাজ। ধীরে ধীরে গার্ডের থেকে 1 পা 2 পা করে সরে আসতে লাগলো ঈশানী। এভাবে সরে যেতে যেতে বেশ অনেকটা দূরত্ব বাড়িয়ে যেই না পেছনে ঘুরে চোখ খিচে দৌড় লাগাবে, তৎক্ষণাৎ পেছন থেকে কেউ শক্ত হাতে বাহু টেনে ধরল ওর। আকস্মিক হ্যাঁচকা টানে 2 কদম পিছিয়ে এলো ঈশানী। সেই সাথে গলায় অনুভব করলো সরু ধারালো কিছুর একটার অস্তিত্ব। ধরা পড়ে গিয়েছে ব্যাপারটা বুঝতে পেরে হৃদয় আরেক দফা কাঁপুনি শুরু হলো ঈশানীর। ও আস্তে করে কাঁপতে কাঁপতে চোখ নামালো গলার কাছে, দেখলো ওর গলায় ধারালো চাকু ধরে রেখেছে কেউ। কেউ বললে কথাটা ভুল হবে, কারণ এই মাস্কে স্নিগ্ধ সুঘ্রাণটা শুধুমাত্র এরিসের। জঙ্গলে এরিসের পরিহিত হুডি থেকে নির্গত এই একই রকম মাস্কে একটা ক্লোনের সৌরভে পাগল প্রায় হয়ে গিয়েছিল ঈশানী, যা আজ স্পষ্ট মনে আছে ওর। নিচে তাকিয়ে চাকুর অবস্থান দেখতে পেয়ে ভয় আটকে উঠল ঈশানী। ওর গ্রীবাটা থরথরিয়ে কাঁপছে। এই মুহূর্তে ঈশানীর মতো একটা সহজ সরল অন্তর্মুখী স্বভাবের মেয়ের কাছে এখানকার পরিস্থিতিগুলো অত্যন্ত বেগতিক। ওর মস্তিষ্কটা কখন কি করে বসে ও নিজেও তা ঠাউর করে উঠতে পারে না। সেখানে পরিস্থিতি সামাল দেওয়া তো দূরের কথা, তাই এই মুহূর্তে কিভাবে পুরো ব্যাপারটাকে আড়াল করবে আর কিভাবেই বা এই মরণঘাতী অস্ত্রের হাত থেকে নিজেকে রক্ষা করবে কিছু বুঝে উঠতে পারছে না ঈশানী। অজ্ঞতা ভয়ে জর্জরিত হয়ে থরথর করে কাঁপছে শুধু মির্জা। ঈশানী এত জোরে জোরে কাঁপছিল যে ওর গলায় চাকু ধরে রাখা এরিসও সেটা পুরোপুরি অনুভব করতে পারছে। ঈশানীর এমন নাজেহাল অবস্থা দেখে এরিস মনে মনে একটু হাসল। মেয়েটা অত্যন্ত ভীতু, অথচ উপরে উপরে সাহসিকতার ফান ধরে থাকে সবসময়। এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো এরিসের নিকট। পরক্ষণেই ঈশ্বর কানের কাছে মুখ ঠেকে যাতে চেপে ভয়ঙ্কর হাসকির স্বরে বলে উঠল, পালানোর চেষ্টাও করো না, এটা এরিসের রাজ্যত্ব। এখান থেকে পালিয়ে যাওয়ার মতো সাহস কিংবা সাধ্য কোনোটাই তোমার নেই, বুঝেছ? এরিসের কথায় জোরে জোরে হাসোচক মাথা নাড়ল ঈশানী। অতঃপর কথা শেষ করে গার্ডদের ইশারা দিয়ে ঈশানীকে ধরে ফেলতে বলে এরিস। তৎক্ষণাৎ 2 জন গার্ডস এগিয়ে এসে ঘিরে ধরল ঈশানীকে। ঈশানী এখনো পুরোপুরি নজরবন্দি, পালানোর আর কোনো রাস্তাই খোলা নেই ওর কাছে। ব্যাপারটা নিশ্চিত হয়ে আবারও ফোনে কথা বলতে বলতে সামনে এগিয়ে যায় এরিস। এখন আর করণীয় কিচ্ছু নেই ভেবে সহসা গার্ডদের নজরবন্দি হয়ে এগোচ্ছে সামনে ঈশানী। বন্দর ছড়িয়ে কিছু দূর এগিয়ে আসতে ইস্যু দেখলো রানওয়েতে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, সেই সাথে কিছু ব্ল্যাক মার্সিডিজ আর রোলস রয়েস কারও রয়েছে। এত কাছ থেকে চলন্ত হেলিকপ্টারের তীব্র ঘূর্ণনে সকলের নাজেহাল অবস্থা। রোগা পাতলা গর্ণের ঈশানী তো হাওয়ায় উড়ে গেল বলে দুদিক দিয়ে 2 হাতের কবজি শক্ত করে ধরে রেখেছে গার্ডসরা। অথচ এত তীব্র কনকনে বাতাসে 1 চুল পরিমাণও নড়ছে না অন্যান্য গার্ডসরা। তারা যে আদতে কতটা পেশাদার আর পারদর্শী সেই ভেবে রীতিমতো অবাক হল ঈশানী। তবে ওর অবাকের মাত্রা চরম সীমানায় পৌঁছে গেল তখনই যখন দেখলো কানে বিশাল সাইজের হেডফোন আর চোখে রোদ চশমা লাগিয়ে হেলিকপ্টারের ককপিটে বসে আছে স্বয়ং এরিস। এবং তার কয়েক মুহূর্তের মধ্যে ওদের সকলের সামনে দিয়ে এরিস নিজ হাতে সবকিছু কন্ট্রোল করে একাই উড়িয়ে নিয়ে গেল হেলিকপ্টারটা। এরিস নিজেই হেলিকপ্টার নিয়ন্ত্রণ করলো, তার মানে তো সে পাইলটদের অভিজ্ঞতা সম্পন্ন। আসলে কি তাই? এই পুরো ব্যাপারখানা ছোট্ট মস্তিষ্কে বোধগম্য হওয়ার আগে ইস্যুকেও টেনে টুনে গাড়িতে বসালো গার্ডসরা। এতক্ষণ যাবৎ বিস্ময়ে কোনো কিছুই মাথায় ঢুকছিল না ঈশানীর। তবে এই মুহূর্তে যখন গাড়িটা চলতে শুরু করলো তখনই হঠাৎ ওর মনে হলো, এটা আসলে কোন দেশ আর আমি যাচ্ছিটাই বা কোথায়? মনের খচখচানিটাকে দমিয়ে রাখতে না পেরে ভেতরে কিছুটা সাহস সঞ্চয় করে ওর পাশে বসে থাকা দানব চেহারার কালো পোশাকধারী গার্ডকে আমতামতো করে জিজ্ঞেস করে বসলো ঈশানী। খানিকটা শুষ্ক চোখ গিলে ভাঙা ভাঙা ইংরেজিতে শুধল, হোয়ার আর উই গোয়িং? প্রশ্নটা শোনা মাত্র কালো পোশাক পরিহিত গাছটা ফ্রিজগুলো কোচকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো ঈশানীর পানে, যেন প্রশ্নটা জিজ্ঞেস করে মহাভারত অশুদ্ধি করে ফেলেছে ঈশানী।
লোকটা চাউনির বিপরীতে আবারও ছোট আগায়। মিথ্যা হাসি ঝুলি শুষ্ক চোখ গিল ও লোকটা এবার ঈশানীর দিক থেকে চোখ সরিয়ে সামনে দৃষ্টিপাত করে থমথমে আরো গম্ভীর আওয়াজে বলে উঠছে, মস্কো। নামটা শোনা মাত্র বুকের ভেতর থপ করে উঠল ঈশানের। মনের মাঝে হাজারো শঙ্কা নিয়ে একাই ভিড়ভিড়ায় ও। মস্কো তো রাশিয়ার রাজধানী, তার মানে মাফিয়া বসটা আমাকে রাশিয়াতে নিয়ে এলো। হাই খোদা, এখান থেকে আমি পালাবো কি করে? কি করেই বা ফিরবো বাড়ি? নাকি সারা জীবনের জন্য এই এরিস নামক গোলক ধাঁধায় আটকা পড়ে যাব আমি? কি করলে মুক্তি মিলবে আমার? নিজের চুল খামচে ধরে অসহায়ের মতো কেঁদে উঠে ঈশানী। সারা জীবন অভ্যাসবশত ঘরকুনো হয়ে মায়ের করার শাসনে থেকেও কোনো দিন ওকে এটা কল্পনাও করতে হয়নি যে আমি বন্দি আছি। আমি মুক্ত কবে হব? সবার মতো অবাধে বুক ভরে শ্বাস কবে নিব? অথচ আজ মুহূর্তেই কেমন উলটপালট হয়ে গেল ঈশানীর চিন্তাধারা। ওর দম বন্ধ হয়ে আসছে, কেমন যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুচ করে নিজেকে আজ খাঁচার বন্দি পাখি ছাড়া আর কিছুই অনুভব করতে পারছে না ও। ক্রমশ মনে হচ্ছে এই জায়গাটা একটা ব্ল্যাক হোল। এখানে আশেপাশে থাকা সব মানুষগুলো ভয়ঙ্কর, দানবীয়, জানোয়ার চেয়েও অদম এরা। আর ঈশানী যে কিনা একমাত্র ভুক্তভোগী। এই জায়গাটা থেকে মুক্তি চায় ও, যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চায়, নয়তো অতিরিক্ত মানসিক চাপে পাগল হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ওর কাছে অন্য। তুষার আবৃত আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ছাড়িয়ে মূল শহর থেকে অনেকটা দূরে গহীন জঙ্গলের মাঝে বিশাল বড় পেন্ট হাউসে সন্ধ্যা নাগাদ নিয়ে আসা হলো ঈশানীকে। পেন্ট হাউসের ভেতরে পা রাখা মাত্রই বিস্ময় হতবিহ্বল হয়ে গেল ঈশানী। কারণ এই পুরো পেন্ট হাউসে কোথাও কোনো রঙের ছিটে ফোটানি। পুরো পেন্ট হাউস শুধু কালো থিমের পেন্টিং, বাইরে ভেতরে প্রতিটি দেয়াল থেকে শুরু সমস্ত আসবাবপত্র কুচকুচে কালো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কালো রঙে যেন ছিরিক দিচ্ছে চারিদিকে, যে কেউ দেখে নিঃসন্দেহে বলে দিবে ভীষণ মানিয়েছে রংটা। তবে এই গহীন জঙ্গলের মাঝে গোলক ধাঁধার মতো বিশাল রাজকীয় পেন্ট হাউস দেখে কেমন যেন মাথা ঘুরে উঠল ঈশানীর। তৎক্ষণাৎ নিজেকে খানিকটা স্বস্তি দিতে কাছের দেয়াল ভেদ করে বাইরে দৃষ্টিপাত করেও সন্ধ্যা হতে না হতেই পেঁচা তুলোর মতন শিবসু তুষারে ভরে গিয়েছে ফ্রন্ট ইয়ার্ড। পার্কিং লটে রাখা গাড়িগুলো ঠিক একই অবস্থায়, সেগুলো ঢাকা পড়েছে সফেদ বরফ কুচির আড়ালে। গভীর নজরে সেগুলো দেখতে দেখতে ঈশানীর দৃষ্টি আকর্ষণ করলো অদূরে ল্যাম্পপোস্ট থেকে নির্গত এক ফালি নিয়ন রোশনাই, যা দেখে ইস্যু মনে মনে চিন্তা করলো। তার মানে ওখানটায় রাস্তা রয়েছে। আর তারপরে নজরে এলো উঁচু নিচু একাধিক পর্বতমালা, সবকিছু ঢাকা পড়ে আছে শুভ্র বরফের আড়ালে। কালো পেন্ট হাউসের চারিদিকে শুধুই শুভ্রে সমারোহ। এ যেন স্বর্গের পৃথিবীতে এক বিশাল মরিচিকার সাম্রাজ্য। যে সাম্রাজ্যের নির্দয় কুলসিত সম্রাট হলো মাফিয়া বস এরিস ইউভান। এরিসের নিষ্ঠুর কর্মকাণ্ডের কথা ভাবতে গিয়ে আরেক দফায় ঘৃণায় পরিপূর্ণ হয়ে উঠল ঈশানীর হৃদয়। গত 15টা দিনে এরিসের প্রতি ভালোবাসা তো দূরে থাক, বক্ষ পিঞ্জরে জমিয়ে রাখা দুর্বলতাটাও উবে গিয়ে কোথাও কাছে এসে জড়ো হয়েছে বিন্দু বিন্দু ঘৃণার অস্তিত্ব। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিন্দু বিন্দু ঘৃণাদের অস্তিত্ব বৃদ্ধি পেয়ে হয়েছে হাজার গুণ, যার বিস্তৃত পাহাড় সমান। ঈশানী কি চাইলেও কোনোদিন এই অত্যাচার নিষ্ঠুর পাথর হৃদয়ের মানুষটাকে ক্ষমা করতে পারবে? আর মনে মনে হাসলো ঈশানী, ভাবল যেখানে আমি তার হাতের বন্দি এক পুতুল মাত্র, সেখানে তাকে উল্টো ক্ষমা না করার চিন্তাটাও তো বিলাসিতা। এরিস ইউভান নিজের কর্মকাণ্ডের জন্য কোনোদিন আমার নিকট ক্ষমা চাইতে আসবে না নিশ্চয়ই। কিন্তু এর শেষই বা কোথায়? কী বা লেখা আছে আমার ভাগ্যে? এক ঝাঁক বিশ্রী মানুষ দিয়ে ভর্তি রং চঙ্গে মাফিয়াদের কোনো ক্যাসিনো ক্লাব নয় তো? প্রশ্নটা মাথায় আসার সঙ্গে সঙ্গে চকিতে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো ঈশানী। এইসব কথা ভাবনাতে এলেও আতঙ্কে কেমন করেছে শুকিয়ে কাঠ হয়ে যায় ওর। দরকার হলে মরে যাবে, তবুও ওসব খারাপ নোংরা জায়গাতে যাওয়ার কথা কল্পনাতেও করতে চায় না ঈশ্বর। ও ঈশানী কিছুদিন এখানেই থাকবে, আশা করি ওকে তুমি সাহায্য করবে। হঠাৎ অচেনা কারো মুখে নিজের নাম শুনতে পেয়ে ভাবনা থেকে বেরিয়ে সামনের দিকে নজর দিল ঈশানী। দেখলো কানে এয়ারপোর্ট লাগিয়ে মাত্র লাউঞ্জে প্রবেশ করেছে তুষার।
তার শার্ট, ওভারকোট, এমনকি চুলের ভাঁজা ভাঁজে এখনো বরফ জমে আছে দেখে বোঝাচ্ছে বাইরে থেকে এসেছে মাত্র। আর এসেই কিচেন কাউন্টারে ওখানে পা তুলে বসে থাকা রুশ মেয়েটাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল তুষার। হাঁটু সমান ফ্রক পরিহিত সুন্দরী সোনালি চুলের রুশ মেয়েটার নাম ফ্লোরা। মেয়েটা ভালোই বাংলা জানে, কথার ধরন একটু নড়ে পড়ে, তবে বুঝতে অসুবিধা হয় না কারোরে। তুষার লাউঞ্জে এসে হুকুম করার সঙ্গে সঙ্গে ভদ্র মেয়ের মতো তার কথা মাথা নাড়িয়ে সায় জানালো ফ্লোরা। এরপরেই এগিয়ে গেল ঈশানের দিকে। তবে ঈশানের কি জানি কি হলো, ও ফ্লোরাকে উপেক্ষা করে খালি পায়ে তুষার পিছু পিছু দোতলার দিকে ছুটে গেল। তুষার তখনও কানে এয়ারপড গুজে কারোর সঙ্গে কথায় ব্যস্ত। ও ফোনে কলে এতটাই মগ্ন ছিল যে কখন থেকে ইস্যুর ওর পিছন পিছন একেবারে ওর ঘরের সামনে চলে এসেছে সেটা ওর ধারণারও বাইরে ছিল। ঈশানী তুষারের ঘরে ঢুকে যেত হয়তো বা সাহায্য চাওয়ার জন্য, কিন্তু ভেতর থেকে ভেসে আসা অযাচিত কিছু কথোপকথনের জন্য, কথোপকথন শোনার জন্য সঙ্গে সঙ্গে সেখানে থমকে গেল ওর পা দুটো। আবার সেই অজানা আতঙ্কে শরীরে রক্ত ঠান্ডা হয়ে গেল ঈশানে। ঘরে ঢোকার আগ মুহূর্তে শুনতে পেল তুষার কাউকে আশ্বস্ত করে বলছে, আরে মাফিয়া রিউনিয়নটা পোস্টপোন করা হয়েছে, তাই নিলামটা পিছিয়ে গেছে। আর বড় কোনো প্রোগ্রাম ছাড়া এরিশ মেয়েটাকে ছাড়বে না। মেয়েটা ব্লু আইড, তার উপর অসম্ভব সুন্দরী। অল্প স্বল্প দামে ছাড়বে ভেবেছ? এইটুকু শোনা মাত্র ঈশানীর আর বুঝতে বাকি রইল না যে ওপাশে তুষার ওকে নিয়ে কথাগুলো বলছিল। তার মানে এরিস খুবই শীঘ্রই ওকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছে সাহায্য চাইবো আমি? এরা তো সবাই এক। এখান থেকে পালানো ছাড়া আর কোনো রাস্তা নেই। বাঁচতে হলে আমাকে পালাতেই যে করেই হোক এখান থেকে পালাবো। আমি এই মুহূর্তে পালাবো। হঠাৎ শুনতে পাওয়া অযাচিত কথাগুলো ভীত সন্ত্রস্ত ঈশানীকে মুহূর্তের মধ্যে এমনভাবে কাবু করে ফেলেছে যে খালি মুখে বিড়বিড় করতে করতে এক ছুটে পেন্ট হাউস থেকে দৌড়ে বেরিয়ে যায় ঈশানী। এই মুহূর্তে ওর কোনো দিকে হুঁশ খেয়াল কিচ্ছু নেই। ওর ধ্যান শুধু একটাই, ওকে এখান থেকে যে করেই হোক পালাতে হবে। যেদিকে দু চোখ যায় ছুটতে হবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সন্ধ্যাবেলা এরিসের উপস্থিতি না থাকায় পেন্ট হাউসের আশেপাশে তেমন কোনো গার্ডও ছিল না। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে সবার দৃষ্টির অগোচরেই পালিয়ে যায় ঈশানী। কিন্তু এই কনকনে ঠান্ডা স্নোফলের রাতে একা একটা মেয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়াটা যে ঠিক কতটা সহজ সেই বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান কিংবা ধারণা কোনোটাই নেই ঈশানীর। ও তো শুধু এরিসের হাত থেকে পালাতে চায়, ওর এই বিষাক্ত কালো দুনিয়ায় থেকে পরিত্রাণ চায়। কারণ এই মুহূর্তে ঈশানীর কাছে পৃথিবীর সমগ্র বিপদ একদিকে আর এরিস ইউভান অন্যদিকে। ওদিকে পেন্ট হাউসে ফিরে এরিস যখন জানলো ঈশানী পালিয়েছে, তখন ওর মস্তিষ্কে নিউরনে ছড়িয়ে পড়ল এক তীব্র প্রতিহিংসার আগুন। এই মেয়েটা এত বোকা কেন বারবার এরিসকে টেক্কা দিতে চায় সে? ঈশানী কি বোঝে না এরিস চাইলে সব পারে, নাকি বিশ্বাস করে না? তবে এভাবে যখন তখন এরিসের মাফিয়া পেন্ট হাউস থেকে পালিয়ে যাওয়ার সাহস দেখানোর মূল তো এবার ঈশানীকে চোকাতেই হবে। লাউঞ্জের মাঝ বরাবর সাজিয়ে রাখা কাচের টি টেবিলের ওপর দুপা বিলাসবহুল কাউচে গাছ ছড়িয়ে বসে আছে এরিস। ওর এক হাতে রয়েছে রিভলভার। আপাতত সেটার দিকে তাকিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত এরিস। তার পাশে সটান দাঁড়িয়ে আছে তুষার। এরিসকে ভাবতে দেখে তুষার ওকে খানিকটা আশ্বস্ত করে বলল, চারিদিকে গার্ডস বেরিয়ে পড়েছে, আজ রাতের মধ্যে খুঁজে নিয়ে আসবে আশা করছে। তুষারের পানে রক্তচক্ষু নিক্ষেপ করে রাজভারী আওয়াজে এরিস বলল, কিন্তু ওকে আমার 5 মিনিটের মধ্যেই পেন্ট হাউসে চাই, এই যে এখানে আমার সামনে। এর কথায় খানিকটা বিরক্তি প্রকাশ করে তুষার বলে উঠছে, বাট হাউ ইজ দ্যাট পসিবল এরিস? মেয়েটা অলরেডি পালিয়ে গেছে। তুষারের কাছে ঠোঁট বাঁকিয়ে হাসল এরিস এবং সেই কপট হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই গলা উঁচিয়ে ডেকে উঠল কাউকে। এরিস ডাকতেই ভেতরের কোণে একটা ঘর থেকে বেরিয়ে এলো দানবের মতো দেখতে ধপধপে সাদা একটা মাংসাশী নেকড়েটার শরীরের গঠন বিশাল আকৃতি, চোয়ালের এক একটা দাঁত মরণঘাতী অস্ত্রের চাইতেও বেশি ধারালো। তার ছোটখাটো কুটিল চোখগুলোতে ভেসে আছে ভয়ানক হিংস্রতা। সব মিলিয়ে সাদা নেকড়েটা দেখতে এতটাই ভয়ানক যে দূর থেকে দেখলো ভয়ের গলা শুকিয়ে আসে সবার। অথচ এই দানব হিংস্র প্রাণীটিকে বহু বছর ধরে পরম আদরে লালন পালন করে আসছে এরিস, যেন এটা কোনো পোষ মানা নিরীহ কুকুর বিড়াল। এরিস বলেছে মানে সবই সম্ভব।
চোখ দিয়ে বোজোকে ইশারা করে দেখিয়ে তুষারের উদ্দেশ্যে কথাটা বলল এরিস। বোজো এতটাই হিংস্র যে ওকে দেখা মতো তুষার সহ আশেপাশে অন্যান্য গার্ডসরাও কয়েক কদম পিছিয়ে দাঁড়ালো। এমনিতেই এরিস যখন পেন্ট হাউসে না থাকে তখন খাঁচাতেই বন্দি করে রাখা হয় বোজোকে। শুধুমাত্র এরিস যতক্ষণ আশেপাশে অবস্থান করে ততক্ষণই নিরীহ হয়ে থাকে সে। এছাড়া অন্যান্য সময়গুলোতে বোজোর কর্মকাণ্ডগুলো খুবই ভয়ানক আর মর্মান্তিক। তাই বোজোর সামনে সকলেই নিজেদের আত্মরক্ষা নিশ্চিত করে তবে চলাফেরা করে। বোজো কাছাকাছি এগিয়ে আসতে ওর গলায় আদুরে হাত বুলিয়ে দেয় এরিস। অতঃপর ঈশানীর ব্যবহৃত একটা কাপড়ের টুকরো এগিয়ে দেয় বোজোর নাকের কাছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে নাক টেনে কাপড়টা থেকে গন্ধ শুকলো বোসা এবং তারপরে ছুটে বেরিয়ে গেল জঙ্গলের দিকে। বোজো চলে যেতে এরিস ছোট কামড়ে নীরবে হাসতে হাসতে তুষার উদ্দেশ্যেই বলল, গার্ডদের বলো বোজোকে ফলো করতে, তাহলেই কাজ হয়ে যাবে। কনকনে ঠান্ডার মাঝেও শরীরে রক্ত যেন টকবগে ফুটছে ইশারে। লাউঞ্জে মাঝখানে কাউচের সামনে এরিসের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে এসে বাইরে তুষারপাত বেড়েছে। চুকরো বরফ গলে গিয়ে শিশির কণার মতন চুয়ে চুয়ে পড়ছে কাচের দেয়াল বেয়ে। ভেতরে অবশ্য এই কনকনে শীত অনুভব করার মতো কোনো সুযোগ নেই, কারণ লাউঞ্জের এক কোণে দাও দাও করে জ্বলতে থাকা ফায়ারপ্লেসের আগুনের তাপে আরামদায়ক উষ্ণতায় যে আছে পুরো পেন্ট হাউস। ফায়ারপ্লেসের থেকে কিছুটা দূরে সস্থানে পায়ে পা তুলে বসে ইস্যুর বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখে চেয়ে আছে এরিস। ওইদিকে এরিসের দিকে চেয়ে রাগে ফুটছে ঈশান। এলোমেলো চুল, শুকিয়ে যাওয়া ফ্যাকাশে মুখশ্রী, বন বিচুটির আঘাতে জায়গায় জায়গায় কেটে ছিঁড়ে যাওয়া রক্তাক্ত সবকিছু ছাপিয়ে ওর নিলম্বর চোখ দুটো সব আকর্ষণ কেড়ে নিচ্ছে এরিসের। ফায়ারপ্লেসের জ্বলতে থাকা আগুনের প্রতিবিম্বের রহস্য ইস্যুর দু চোখ যেন জ্বলন্ত আগ্নেয়গিরির মতোই উত্তপ্ত হয়ে উঠেছে। কয়েক মুহূর্তের জন্য এরিসের মনে হলো ওগুলো চোখ নয়, বরং পুরো দুনিয়া যা ওকে চৌমুকের মতোই টেনে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। কিন্তু এরিস তো হার্টলেস, ওর মধ্যে অনুভূতি বলে তো কোনো কিছুই অস্তিত্ব নেই। অজ্ঞতা। ঈশানী জ্বলন্ত চোখে নিজের নিষ্ঠুরতম চোখ দুটোকে থাক করিয়ে প্রধান্বিত কঞ্চে এরিস বলে ওঠে, আগেই বলেছিলাম পালিয়ে কোথাও যেতে পারবে না। পালাতে পালাতে ক্লান্ত হয়ে পড়বে তুমি, তবুও এই জায়গা থেকে কোনোদিনও মুক্তি পাবে না। ভালোই ভালোই প্রস্টিটিউট ক্লাবে যাওয়ার জন্য প্রস্তুত হও, কারণ ওটাই তোমার ডেস্টিনি। এরিস কথা শেষ করতে না করতে তীব্র ক্রোধ আর ঘৃণার বশবর্তী হয়ে ওর গাল বরাবর সপাটে চর বসিয়ে দেয় ঈশান। এরিসকে থাপ্পড় মেরে জিদের তোপে কাঁপতে কাঁপতে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে শুধু, জানোয়ার। ওইদিকে ঈশানের হাতে চরকে চোয়াল শক্ত করে ফেলল এরিস। মুহূর্তেই কপালের রগগুলো ফুলে দৃশ্যমান হয়ে উঠল ওর। এরিস এখনো চুপচাপ থমথমে মুখে বসে আছে, তবে ওর অগ্নিস্ফুলিঙ্গের মতো চোখ দু চোখে আকস্মাত নিজের সর্বনাশ আবিষ্কার করলো ঈশানে। এরিস নিশ্চয়ই রেগে আগুন হয়ে আছে। এবার কি করবে সে? নিশ্চয় মাত্রাতিরিক্ত খারাপ কিছু। কিন্তু কি? এরিসকে এভাবে চুপ হয়ে যেতে দেখে খানিকটা ভরকে গেল ঈশানে। তখন রাগের মাথায় কাজটা করলেও ও যতক্ষণে ঠাউর করতে পারলো যে ওর কপালে ভীষণ দুঃখ লেখা রয়েছে, ততক্ষণে একটু দেরি হয়ে গিয়েছে। কারণ ইতিমধ্যে ঈশানীর হাতের কবজি চেপে ধরে ওকে টেনে হিঁচড়ে দোতলায় নিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে এরিস। ঈশানী নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করছে ক্রমাগত, কিন্তু ওইটুকুনি পুঁটি মাছের মতো একরত্তি মেয়ের কি আর মাফিয়া বস এরিসের সঙ্গে পেরে ওঠার সাথে আছে? এরিস ঈশানীকে এমনভাবে টানছে যেন কোনো জড় বস্তুকে টেনে উপরে তুলছে। ও কোনো দয়ামায়া কিচ্ছু নেই। এক পর্যায়ে সিঁড়ি রেলিং খামচে ধরে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে যায় ঈশানী। সেখান থেকে কোনো মতে হাতের তালু ভর করে মাথা তুলে কাঁদতে কাঁদতে এরিসকে মিনতি করে বলে, দয়া করে ছেড়ে দিন, আর কখনো এমন হবে না, আমার লাগছে। এরিস পেছনে ঘুরে ঈশানীর জামার কলারটা চেপে ওকে দাঁড় করায়। অতঃপর রাগে গজরাতে গজরাতে আগুন ছড়া কঞ্চে বলে ওঠে, সেটা আমাকে থাপ্পড় মারার আগে ভাবা উচিত ছিল তোমার। কথা শেষ করে আবারও টানতে টানতে উপরে একটা ঘরে নিয়ে গিয়ে খাটের উপর ঈশানীকে ছুঁড়ে মারে এরিস। অত্যন্ত ক্ষুব্ধতায় ছুঁড়ে মারা দরুণ ব্যথায় কুকড়ে উঠে ঈশানীকে খাটে ফেলে ওর থেকে কয়েক হাত দূরত্বে সাজিয়ে রাখা কাউচে চেয়ারে গিয়ে পায়ের উপর পা তুলে বসে পড়ে এরিস।
অতঃপর দরজার কাছে দাঁড়িয়ে থাকা দুজন বিদঘুটে দেখতে রাশিয়ান পুরুষকে আঙুলের ইশারায় ভেতরে আসতে বলল ও। এডিসের কর্মকাণ্ড ঠিক বুঝে উঠতে পারছে না ঈশানী, তবে লোকগুলোর দিকে দৃষ্টিপাত করতে আতঙ্কে সিদ্ধাবে শীতল স্রোত নেমে গেল ঈশানের। ও খেয়াল করলো লোক দুটোর চাউনিতে বিশ্রী লালসা, অস্থিরতায় দু ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসা জীবগুলো কেমন লক লক করছে, তাদের যেন অনুমতি পেলে ঝাঁপিয়ে পড়ে একেবারে শকুনের মতো ছিঁড়ে খুঁড়ে খাবে ঈশানী নরম তুতুরে শরীরটা।